বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে and welcome dear listeners. I know যে এই জায়গাটাতে আপনারা অনেক প্রিপারেশন দেখছেন, কিন্তু তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম ঢাকা এফএম 90.4 এর একেবারে ব্র্যান্ড নিউ এপিসোড ভালোবাসার বাংলাদেশ শুরু হয়ে গেছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে পূজার অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের আয়োজন। সো স্ক্রিপ্ট রাইটার এন্ড অ্যাক্টর তাকে স্বাগত জানাচ্ছি, এই সিনেমার যিনি হিরোইন তাকে স্বাগত জানাচ্ছি, এন্ড অফ কোর্স দ্য ডিরেক্টর, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ এন্ড অ্যাক্টর তাকে স্বাগত জানাচ্ছি। সিনেমা নিয়ে শুনতে চাই, আমি প্রথমেই ডিরেক্টরের কাছে শুনতে চাই যে এই প্রজেক্টের একটু সম্বন্ধে যদি ওভারভিউ দেওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ গুরু। সবার আগে বলি, আমরা এই সিনেমাটা আসলে শুরু করেছিলাম আজকে থেকে 5 বছর আগে। সিনেমার নামটা আগে বলি আমরা। সিনেমার নাম হচ্ছে বৃষ্টিতে আর জল নেই, এবং এটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়ালি প্রথম পোয়েটিক সিনেমা, এবং আমরা সেন্সর পেয়েছি আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। এবং আপনারা দোয়া করলে আমরা অলরেডি স্বল্প দৈর্ঘ্য ক্যাটাগরিতে এটা অলরেডি আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দিয়েছি। আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া থাকলে হয়তোবা হয়ে যেতে পারে, এই আর কি। সো এটার স্ক্রিপ্টিং যিনি করেছেন তিনি পাবেল আল মামুন। আমি আসলে চাই তিনি কিছু বলুক এটা নিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এটা জানবো, এবং ডেফিনেটলি এইটাও জানবো যেহেতু আপনারা একটা ট্যাগলাইন জুড়ে দিয়েছেন যে বাংলাদেশের ফার্স্ট একটা মানে এরকম একটা সাহস আপনারা নিয়েছেন যে পোয়েটিক সিনেমা, দেশের প্রথম পোয়েটিক সিনেমা। এই সাহসটা কি করে হলো যে যেখানে আসলে মানে বাণিজ্য নির্ভর যে সিনেমাগুলো আমরা একটার পর একটা দেখি, যেখানে অ্যাকশন, মারামারি, রোম্যান্স এন্ড অল দ্যাট অনেক কিছু থাকে, সেখানে পোয়েটিক সিনেমা বানানোর মতো এই দুঃসাহসটা যে আপনারা করেছেন, এটার পিছনে হিস্ট্রিটা ডেফিনেটলি জানতে হবে। এটার পেছনে হিস্ট্রির চাইতে যেটা বেশি কাজ করেছে সেটা হলো এক ধরনের প্যাশন। আচ্ছা, হ্যাঁ, আমাদের শিল্পের প্রতি ভালোবাসা, আমাদের সিনেমার প্রতি ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা, এটা আমাদেরকে খুব বেশি তাড়িত করেছে। তো পোয়েটিক ফিল্মটা আসলে আমাদের প্রথম পরিকল্পনাটা কিন্তু সিনেমা ছিল না, কিন্তু এটা সিনেমা হয়ে গেছে। আমাদের প্রথম শুরুটা ছিল, ধরুন আমরা খুব ছোটবেলা থেকে আমরা যখন কোনো একটি কবিতা পড়েছি, আমরা কিন্তু মনে মনে সেই কবিতাটি দেখেছি। অনেকেরই এরকম হয়েছে, আমি নিজেও দেখতাম। এবং যে কবিতাগুলো নিয়ে আমরা কাজ করেছি, কবিতাগুলো নিয়ে আমি যখন পড়তাম তখন আমি আমার মতো করে একটা গল্প দেখতাম, এবং আমার মনে হয় প্রত্যেকটা শ্রোতাই যারা শুনছি তাদের সবারই এরকম গল্প আছে, ভিজুয়ালাইজেশন আছে। তো আমির আমাকে প্রথমে খুব উৎসাহিত করেছে যে আপনি পারবেন, আপনি কিছু কবিতা ভিজুয়ালাইজ করেন। তো ওর উৎসাহে প্রথম আমি নামলাম বেশ কিছু কবিতা নিয়ে, এবং কবিতাগুলো তৈরি হওয়ার পরে আমার মনে হচ্ছিল যে কোথাও যেন একটা শূন্যতা আছে, সেই শূন্যতাটা আমাকে খুঁজে বের করতে হবে। তো হঠাৎ একদিন আমার মাথায়, আমি আমার অফিস করছিলাম, বিকেলবেলা 3টার দিকে আমার মাথায় একটা ভাবনা এলো। আমার মনে হলো আমি একটা সুতো খুঁজে পেয়েছি। আমার এই কবিতাগুলো একটা বাই দ্য ওয়ে 3 সেলিব্রিটিস देयर, রাইট? ওরা কি একটু শেয়ার করে নেবে, এবং সেই সাথে অনুরোধ করছি সবাই যেন সবার জায়গা থেকে শেয়ার করে। তো হঠাৎ করে আমি একটা সুতো পেয়ে গেলাম, এবং সেই সুতোয় আমি কবিতাগুলোকে একটার সাথে একটা বেঁধে আমার মনে হলো একটা মালা তৈরি হয়েছে। এবং এটা আমি সাথে রাত 2টোয় আমার লেখা শেষ হলো। বিকেল 5টায় আমি লিখতে বসলাম, রাত 2টোয় আমার লেখা শেষ। তো লেখাটা শেষ করে আমার খুব কাছেই ছিল সমুদ্র। আমি সমুদ্রের পাড়ে বসে আমি রাত 2টায় তার ঘুম ভাঙালাম, এবং তাকে আমি গল্পটা শোনালাম যে আমি এভাবে বলেছি। সে রাত 2টার সময় বলে উঠলো, ওয়াও ভাই, আমরা পেয়ে গেছি। এবং কিভাবে বলা হয়েছিল একটু যদি ডেমো আমরা শুনি। ঠিক রাত 2টো, আমি সাগর পাড়ে বসে আছি, আমার হাতে লেখা স্ক্রিপ্টটা। আমি তাকে ফোন দিলাম, পারভেজ একটা কিছু দাঁড় করিয়েছি, আমি একটু শুনবা? সে বলল, হ্যাঁ শোনান। মানে খুব বেশি শোনান, ঘুম ভাঙাইছে। তাকে আমি গল্পটা বললাম। ঠিক এইভাবে এই কবিতাগুলো একটা কবিতার সাথে আরেকটা কবিতা কানেক্টেড, এবং তারা একটার সাথে একটা সংযুক্ত হবে, এবং সব মিলিয়ে একটা গল্প দাঁড়াবে, যে গল্প একদল দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাই এই গল্প আপনি লিখছেন? I was confused. কি ভাই, আমি কি নকল করছি নাকি?
হ্যাঁ, আর এই জিনিস সম্ভব নাকি? আমরা এই 5 বছর ধরে করছি এইভাবে, সেখান থেকে এটা এই লাইনে যাচ্ছে। তো ভাই তাহলে তো পেয়ে গেছি, এটা হবে। আমরা এবার তোমার দায়িত্ব, আমার কাজ শেষ, তুমি এটাকে যদি বাস্তবায়ন করতে পারো তাহলে এটাকে পাউল ভাই, গল্পে যে ট্রান্সফরমেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় গল্প ট্রান্সফর্ম করতেছে, হ্যাঁ হ্যাঁ এই প্রথম রিস্ক কিন্তু এই সাবকন্টিনেন্টে নিয়েছে রেমো ডিসুজা, এবিসিডি, এনিবডি ক্যান ডান্স। রাইট তো ডান্স ফরম্যাটকে পুঁজি করে একটা মুভি তৈরি করে, এবং দ্যাট ওয়াজ ভেরি সাকসেসফুল, এবিসিডি পার্ট 1 and 2। সো আই এম ভেরি হোপফুল যে এই পোয়েটিক মুভিটাও কিন্তু একটা নতুন দিশা তৈরি করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ইনশাআল্লাহ। এটা একটা জেনরে বলতে পারি, এটা নিউ জেনরে বা নতুন ধারা। অফকোর্স নিউ জেনারে। সো আপনার কাছে এই হচ্ছে যে গল্পের যে ট্রান্সফরমেশন, একটা স্টোরি, একটা পোয়েট থেকে আর একটা পোয়েটে যাওয়া, ওই ট্রান্সফরমেশন সহ সবচেয়ে ক্রুশিয়াল কোনো কবিতা, সবচেয়ে সিগনিফিকেন্ট এরকম একটা কিছু যদি শেয়ার করেন আমাদের জন্য, করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই জি, please। যায়। এবং গল্পের সাথে রিলেট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এই গল্পটির মধ্যে প্রেম আছে, অতৃপ্তি আছে, নারী পুরুষের দুর্দান্ত সম্পর্ক আছে, বিপ্লবের গল্প আছে, দেশপ্রেমের গল্প আছে, আন্ডারস্ট্যান্ড। পাওয়ার গল্প আছে, না পাওয়ার গল্প আছে, সবকিছুই আছে। একটা সিকোয়েন্সের কথা, হ্যাঁ, যে কোনো সেখানে একটা একটা পার্টিকুলার জায়গায় একটা সিকোয়েন্স আছে এরকম, সেটা হলো যিশু আর সক্রেটিসকে নিয়ে। ওকে। সেখানে একজন বলছে যে যিশু এবং সক্রেটিস তারা দুজনই কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে অমরত্ব লাভ করেছেন। True. তো যারা সক্রেটিসকে হেমলক বিষ খাইয়ে মেরে ফেলেছিল তাদের নাম আমরা কিন্তু কেউ জানি না। বা মানে ক্রুশবিদ্ধ আমরা হলো। যিশুকে যারা ক্রুশবিদ্ধ করেছিলেন তার নাম তাদের জানি। কথাও আমরা তেমন একটা জানি না, কিন্তু আমরা জানি যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। সক্রেটিস সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেছেন। True. দ্যাট মিনস তারা বেঁচে আছেন, তো তারা মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু অমরত্ব লাভ করেছেন। কবিতাটা তোমরা আনন্দে থাকো। সেখানে সিকোয়েন্সে কে কে আছে? এই যে সিকোয়েন্সের কথা সেখানে বলছেন। এই সিকোয়েন্সে আমি, তারপর অরুণা বিশ্বাস ছিলেন এই সিকোয়েন্সটার ওকে, সাথে। ওকে। আর এর সাথে কিছু ছিল, কিছু স্ট্রাকচার, কিছু গির্জা। আপনার রোলটা কি ওখানে? ওখানে আমি কবিতা পড়ছি, ওখানে Just আমি একজন কবিতার একজন পাঠক, Okay. এবং আমি একজন ডিরেক্টর যিনি একজন প্রডিউসারকে কনভিন্স করার চেষ্টা করছি এই কবিতাটা যে কবিতা দিয়ে ফিল্ম হতে পারে। ও আচ্ছা, একদম রিয়েল টাইম রিয়েল এক্সপেরিয়েন্স। টাইম ওকে, এক্সপেরিয়েন্স। Very সো nice. আপনি বলছেন এবার। আচ্ছা, পাবেল ভাইয়ের সাথে আমি একটু যোগ করে দিই। জি। সেটা হচ্ছে একজন ডিরেক্টর, তিনি একজন প্রডিউসারের কাছে যায়, আমি একটা মুভি বানাতে চাই। সে একটা করে পুরো কবিতা গল্পটা বলে শোনায়। দিও না, না কিছুটা। হ্যাঁ, না আমি বলছি যে একটা গল্প শোনায়। বাই দ্য ওয়ে, আপনাকে ততটুকুই বলবেন যতটুকু মানে হাইড রেখে বলা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আমরা কি প্রোমোটা একটু দেখাতে পারি আমাদের দর্শকদের সাথে, আমাদের যারা দর্শকদের। আমাদেরকে দেখতে পাচ্ছে? হ্যাঁ, আমরা দেখাতে পারি বোধহয়, আর- আমরা জাস্ট ক্যামেরার সামনে একটু আমরা দেখাতে পারি। কতক্ষণ তাহলে সেটা করতে পারি। প্রোমোটা হচ্ছে 2 মিনিটস, আর আমরা বনলতা সেনকে একটু দেখাবো। এই দুইটা জিনিস আমরা একটু দেখাতে চাই। আমরা এর মধ্যে অ্যারেঞ্জ করে নেব, Okay, যেটা please. যেটা বলছিলেন। তো ওই যে গল্পটা উনি করছিলেন সেটা শুটিং হয়েছিল সাজেকে। এবং আরেকটা মজার বিষয়, এই সিনেমাটা করতে আমরা পুরো দুটো বাংলাদেশ জায়গায়। ঘুরেছি আমরা। সাজেকান, সাজেকে, কুমিল্লা ওয়ার সেমেট্রিতে, এবং কিছু অংশ সুনামগঞ্জে। হ্যাঁ, ওয়ার সেমেট্রি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে এক্স্যাক্টলি জি, জি, এক্স্যাক্টলি। জি। তো আমি তো বললামই যে পুরো বাংলাদেশটাই আমরা মুভ বাংলাদেশ করেছি আমরা move এই করেছি। সিনেমাটা করতে গিয়ে। ওকে। বাহ। ঠিক আছে। সো আশা করি দর্শকরা খুব অল্প সময়ের মধ্যে খুব চমৎকারভাবে বিনোদিত হবেন, এবং আর্ট, পিওর শিল্প যেটা, সেটা এই সিনেমায় খুঁজে পাবেন। Okay. এবং আরেকটা মজার বিষয়, যখন আমরা একটা সেন্সরে জমা দিয়েছি, এই মুহূর্তে একটা মানুষের নাম না নিলেই নয়। তিনি আমার খুব প্রিয় মঈন ভাই, তিনি সেন্সরে আছেন। তিনি সিনেমাটা দেখার পর বলেছেন, আমির, অনেক দিন পর একটা সিনেমা দেখে শান্তি পেয়েছি। আমাদের তো প্রচুর সিনেমা দেখতে হয়, কিন্তু এইটাকে বলবো আমি আলটিমেট পিচ, শান্তির একটা সিনেমা। এবং উনি আমাকে বলেছেন যে না, এটা অফকোর্স আপনাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ড্রপ করা উচিত, এবং আমরা সেটা করেছি। সো যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে এটা উইন করে ইনশাল্লাহ এখানে বসে একসাথে সেলিব্রেট করব। ইনশাআল্লাহ। কি এবার বলেন? একটা আনসেন্সার্ড কথা একটু এই ফাঁকে বলে রাখি, হ্যাঁ, যে please. আমরা আমাদের বাঙালি জাতির মধ্যে দ্বিচারিতা কিন্তু থরে থরে ভরা। প্রডিউসার আবার কেটে দিস না আর বলিস না যে দ্বিচারিতার কথা। না, আমার তো হাত এখানে সব সময় থাকে, আপনি কখন কি বলে ফেলবেন আমি। সো দ্বিচারিতা আছে আমাদের জাতির মধ্যে। আমরা কিন্তু ওই যে সুশুরি টাইপের মুভি দেখতে অনেক পছন্দ করি, বাট বলার সময় আমরা বলি যে সুস্থ ধারা চলচ্চিত্র চাই এই Exactly. বাংলাদেশে। সত্যি যদি এটা বলি এবং বিশ্বাস করি, তাহলে তো এরকম একটা পোয়েটিক মুভি দেখা উচিত না? রাইট।
আমরা যে দ্বিচারিতার মধ্যে থাকি না, আমরা যে সত্যি এই জিনিসগুলোকে মনে প্রাণে ধারণ করি যে বাংলাদেশ একটা চমৎকার কালচারের ভিতর দিয়ে বেড়ে উঠুক, সামনের দিকে এগিয়ে যাক, তাহলে এরকম একটা পোয়েটিক মুভি তো এক্সাম্পল হওয়া উচিত। দলে দলে যাওয়া উচিত পরিবার নিয়ে। আমি তো দেখিনি, বাট হোয়াট এভার ইট ইজ, এরকম একটা অ্যাটেম্পকে তো ইন্সপায়ার করা উচিত সবার আগে। আর যদি তা না হয় তাহলে তো ধরেই নিব যে দ্বিচারিতা আমাদের সত্যি থরে থরে ভরা। যে কারণে মুখে তো বলি সুস্থ ধারা চলচ্চিত্র, বাট আখের আমরা ওই ধরনের সুশ্রী মার্কা ছবি দেখতে পছন্দ করি। আই এম সরি, বাট ইটস মাই ওপিনিয়ন। আমরা আপনার ওই কবিতাটা শুনতে পাইনি, একটু শুনবো। তো যেটা বলছিলাম জি। যে যিশু এবং সক্রেটিস আমার এই কবিতাটির উপজীব্য। জি স্যার, ইউ আন্ডারস্ট্যান্ড। এবার কবিতাতে যাই। তোমরা আনন্দে থাকো, তোমরা কষ্ট পেও না, তোমরা অন্তত যিশুর মতো ক্রুশবিদ্ধ হও না। নাকি তোমরাও চাও সত্য প্রতিষ্ঠিত হোক? নাকি তোমরাও চাও ক্রুশবিদ্ধ কনক্রিটে জেগে উঠুক নতুন নতুন যিশু? হায় হায় মূর্খ অ্যাথেনিয়ানদের উত্তর পুরুষ, তোমরা আজও জানো না সক্রেটিসের পেয়ালায় হেমলক বিষ মানে মৃত্যু নয়, অনন্ত অমরত্ব। সবুজ ঘাসের প্রতিটি পাতায় পাতায় আজও লেখা সে সত্য। অমরত্বের প্রত্যাশা ছাড়াই মাঠে ঘাটে ছড়িয়ে থাকা হেমলকের বীজে প্রতিদিন অঙ্কুরিত হয় নতুন নতুন সক্রেটিস, আর প্রতিদিন ক্রুশবিদ্ধ হয় নতুন নতুন যিশুরা। এটুকুই ছিল। বাহ, মানে বাহ। কথার গভীরতা কি! দারুণ। বাই দ্য আমার অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে। বাট আমি এতটুকু বুঝেছি যে বিশ্বের মধ্যে মৃত্যু নাই, বরং অমরত্ব রূপে আছে। তবে আমি এখানে আরেকটা জিনিস সংযুক্ত করি, সেটা হচ্ছে যে এই সিনেমার গল্পটি একটা মার্কসের যে ডায়ালেকটিক রিয়েলিটি সেটার ভেতর দিয়ে যায়, এবং সেটা হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিসের একটা খেলা। ওকে, হ্যাঁ, এখানে দুজন মানুষ তারা গল্প করছে। একজন বলছে যে কবিতার সিনেমা হওয়ার যোগ্যতা আছে, এবং আরেকজন বলছে যে সিনেমা হওয়ার যোগ্যতা নেই বা সেটা সম্ভাবনা নেই। এবং তার ভেতর দিয়েই, তাদের ডায়ালগের ভেতর দিয়েই কবিতাগুলো আসছে সিনথেসিস হয়ে, যেটা দর্শকের চোখে দেখছে। তো এখানে আমরা যারা কাজ করেছি তারা থিসিস এবং অ্যান্টিথিসিস দিয়েছি, এবং দর্শকের কাজটা হচ্ছে তাদের মতো করে সিনথেসিসটা খুঁজে নেওয়া। বাই দ্য আপনার সাবজেক্ট কি? না, আমি আমার তো পড়াশোনার সাবজেক্ট। হ্যাঁ, আমি তো ম্যাথ পিপুল নিয়ে থাকি। আচ্ছা। আমিও ম্যাথ হয়ে গেছি। আচ্ছা। এই জন্য আমি আমার- চিন্তা করতেছি আমার ম্যাথ পিপুলকে, অডিয়েন্সকে নিয়ে ওরা ঠিকঠাক মতো কানেক্ট করতে পারছে কিনা, কথাগুলোর সাথে পরিচয় আছে কিনা। আমার বেসিক পড়াশোনা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে, নেক্সট আমার এমএস করা হচ্ছে ডিসএবিলিটি এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে। ওকে। গুড। আচ্ছা, এই ধরনের ছেলে মেয়েরা অনেক বেশি আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি পিছিয়ে থাকার কথা না। Right. বাট মেয়েটারা গরিব আদমি, শুধু প্রীতি নিয়ে থাকি। লাভ গুরুর এই ক্যানভাস, ভালোবাসার বাংলাদেশ লাভ গুরু, শুধু প্রেম প্রেম অ্যান্ড প্রেম। সে প্রেম এক্সিস্ট করুক আর না করুক। এক্সট্রিমলি রোমান্টিক কোনো মুহূর্ত যেখানে আপনি আছেন এবং নায়িকা আছেন, এরকম একটা জিনিস শেয়ার করতে চাই এবং অভিনয় করে দেখাতে হবে। অভিনয়? অফকোর্স, ওয়াই নট। আমি ডিরেক্টরের ভূমিকা যাব, উইথ ইউর পারমিশন। আমি শুধু অ্যাকশন বলে ক্ল্যাপ দিব, এন্ড ইউ হ্যাভ টু স্টার্ট ইট। ওকে, আচ্ছা, তাহলে একটা চমৎকার বিষয় হতে পারে। বনলতা সেন উনি আবৃত্তি করবেন, আমরা পারফর্ম করবো, ইউ আর দ্য ডিরেক্টর। ওকে, ওকে। আমার শুধু কাজ একটাই, 1 2 3 গো, অ্যাকশন। রোলিং হবে। ও রোলিং। রোলিং, 3 2 1 0 0 অ্যাকশন। আমি একটু ইন্টারাপ্ট করতে স্যার। চাই। হ্যাঁ। বনলতা সেন যে আমি অভিনয় করেছিলাম, ওইখানে আসলে কোনো আপনি যেমন দৃশ্য চাচ্ছেন বা ইন্টিমেট কোনো সিন, রোমান্টিক কোনো সিন ওইভাবে ছিল না। শুধু চোখের চাওয়া বা বড়জোর হাত ধরা এটার মধ্যে সীমাবদ্ধ ছিল। ওটাই তো সবচেয়ে বড় আমি intimacy। রোমান্টিক বলতে নায়িকা ওটাই বুঝি। না, আপনি যদি আরো কিছু চান তাহলে কিন্তু আর দেখাতে পারবো না। না না, আমি না, অতটুকু না না আপু, ওইটাই আমার বুঝি। কাছে মনে হয় রোম্যান্স আসলে ওইটাই, ওইটাই, আপনি হ্যাঁ। যেটার কথা বলছেন But ওইটাই আমার- কিন্তু দ্য পিওরেস্ট রোম্যান্স। আচ্ছা, আমরা কি You know? স্ক্রিন আগে দেখে ফেলবো, তারপর কি আমরা পারফর্ম করবো? আগে স্ক্রিনে দেখাই ফেলি বনলতা সেন। আজকে Okay, done. আজকে একদম ফ্রেশ এটা অন এয়ার হয়েছে, মানে শুধু বনলতা Okay, সেন। done. প্রিমিয়ারটা ক্লোজ ক্যামেরাতে নাও। হ্যাঁ, ক্লোজ আমরা- ক্যামেরাতে দেখাতে পারি। এবং চাইলে ব্যাকগ্রাউন্ডে একটু কথাও আপনি বলতে পারেন। Okay, sure. এই, ক্যামেরা আমরা চুপ থাকাটা কেমন দেখাবে? একটু কাইন্ডলি আপু যদি কানেক্ট করে দিতেন খুব কি ও ও ও, আচ্ছা আচ্ছা, না না না, খুব এবং বেশি সেই সাথে time আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশে, এবং আমরা তো এই ক্যানভাসকে এক এক দিন এক এক রকম করে সাজাই। আজকে Online এ আছে। আপনারা দেখছেন যে সিনেমার ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস সবাই উপস্থিত ভাইয়া তাদের একটু স্ক্যান করতে সিনেমার হবে, একটু স্ক্যানার। প্রমোশনের এই যে জন্য। এটা হচ্ছে স্ক্যানার।
এটা নিয়ে নেন 01841904904 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে লিখতে পারেন। রাফি আহমেদ লিখেছেন গল্প শুরু হবে কখন। মেহজাবিন মিষ্টি লিখেছেন আবৃত্তি শুনতে খুবই ভালো লাগে। দেখছেন আমরা যেটা ভাবছিলাম যে আসলে আমাদের গল্প তো একবার আমরা বলে ফেলেছি প্রোগ্রামে। আর সেই গল্পের কথা মানুষ এখনো বলে আমাদের দুজনের গল্প। comment করে। আর আচ্ছা আমরা যাচ্ছি প্রমোতে। সবথেকে বড় কথা হচ্ছে আজকে কি প্রিমিয়ার হয়েছে এই প্রোমো এটা হয়েছে? এটা আজকে এটা কিন্তু 3 মিনিটস, হ্যাঁ, সো অনেক লং আমরা 3 কিছুক্ষণ মিনিটস। দেখাই একটু করে আমরা জাস্ট দেখা আর ও একটু কথা এবং বলুক। এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা কি আমরা ধরবে, ফেসবুক কি ধরবে? ধরবে না, আমরা ধরবে না? শুধু ইয়াটা দেখাবো, ওই বনলতা সেনকে একটু দেখাবো লুক। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। স্টার্টিং এ আছে একটু ইয়াটা লাইটটা একটু বাড়িয়ে দিতে হবে। বনলতা সেন এখান থেকে ছবিটা দেখাই অফ কোর্স যারা কবিতার মধ্যে খুঁজতেছেন বা বিভিন্ন এই হচ্ছে আমাদের গল্প বনলতা সেন। কাব্যে খুঁজতেছেন, ফাইনালি বনলতা দেখা পাওয়া গেছে। ইয়েস, আর আমি এতদিন পর্যন্ত She is বনলতা damn ভাবতে কি beautiful. বুঝতাম জানিস? কি? আমার বাড়ি রাজশাহী, যখন বনলতার ফিলিং স্টেশনটা আসতো আমি সেটাই মনে হয় বনলতা। কিন্তু আজকে রিয়েল বনলতা সেন দেখে ফেললেন না। আচ্ছা এখানে একটু আমি অ্যাড করি। বনলতা সেন আমাদের কিন্তু সবার মাথার মধ্যে আটকে যায় একজন নারী। এখানেও এসেছে একজন নারী, কিন্তু তার ভিতরে কিছু প্রতীক আছে। এবং বনলতা সেন নিয়ে কিন্তু এই যে ভাবনাটা সবাই যখন এটাকে এমনকি জীবনানন্দের জীবদ্দশাই অনেকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করছিলেন, তো ওটা দেখে উনি রেগে গিয়ে একটা অনুবাদ করেছিলেন। এবং সেখানে আমরা যেখানে পড়ি, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, সেখানে জীবনানন্দ বলেছেন I had the peace as I had the wisdom of বনলতা সেন। তো এখানে উনি বনলতা সেনের আগে একটা শব্দ ব্যবহার করেছেন উইজডম, Wisdom। এবং সেখান থেকে কিন্তু আমরা খুব স্পষ্ট ধরতে পারি যে বনলতা সেন হচ্ছে আমাদের অর্জন, আমাদের বোধ, আমাদের বিবেক, যা কখনো আমাদের ছেড়ে যায় না। যাবে না। যা, Right. ওই অর্জনটাই আমার সাথে থাকে। Right. ওকে রাইটার বাহ। এগ্রিড, বাট আমি বনলতা বলতে মেয়েতে আটকে থাকি। মেয়েটা গরিব আদমি, এত জ্ঞান, ওই উইজডম নো। আমি মেয়েতে আটকে থাকতে চাই, আমি কাব্য করতে চাই মেয়েটিকে ঘিরে, যাকে আমি দেখতেছি। এটা আমার মনে হয় না যে আপনাকে মেনশন করে না, আমি এই বনলতার নায়িকাটাকে মেনশন করে শরীফুল ইসলাম বলেছেন আমাদের প্রতিবেশী জেলা বনলতার জেলা ঈশ্বরদী পাবনা থেকে আপনাদেরকে দেখছি। আচ্ছা আমাদের সাথে একটু বলে রাখি, পাবেলাল মামুন, তিনি পাবনার মানুষ। আমি পাবনার মানুষ। ও বাহ, পাল ভাই কোথায় বাসা পাবনা? পাবনা শহরে, শহর কোথায়? একদম পাবনা মিশন স্কুলের ঠিক বিপরীতে আমার বাড়ি। রত্নগর মজুমদার পাড়ায় কোনো একদিন দেখা হয়ে যাবে। মঠের পাশে বসে আড্ডা দিব। আহ, সবিকের ওই যে চায়ের দোকান, যেখানে ওই মালাই বিক্রি করার সাথে আমার পাউরুটি, শৈশব না, আমার কৈশোর ওখানে গেছে। এই রোডের বারান্দা দেখা হবে একদিন। অসম্ভব বৃষ্টি এবং অসম্ভব ঠান্ডাতে যখন এক হাত দেখা যায় না আপনাদের ওই এলাকাতে, টপ টপ করে কুয়াশা পড়ে, তখন হয়তো দুইজন মিলে একদিন গান করতে করতে অবশ্যই, থাকবো। অবশ্যই। Okay. এবং স্পেশালি এই বনলতাকে দেখতে গিয়ে একটা ফিল আসছে। বনলতার ছবি তো আপনারা এক্স্যাক্টলি এর মধ্যে দেখলেন, এবং আসলেই সত্যি মনে হচ্ছে এই ঘোর সত্যি যেন কখনো না কাটে। ও যে আর চোখে তাকায় রাখছে এই খাবারে, এই ঘোর আমার যেন চোখে সত্যি কখনো না আব্দুল্লাহ আল মাহমুদ লিখেছেন পাবেল ভাই আপনি দারুণ দারুণ আবৃত্তি করেছেন, মন ভালো হয়ে গেছে। Okay, মামুন ভাই আমরা ওই ইনঅ্যাক্ট করার কথা বলছিলাম, সেখানে একটু যেতে মিশন চাই। ভাই বনমালী শিল্পকলা সম্পর্কে কিছু বলেন। এটা কাকে বললো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া রেডিওতে শুনছি, থ্যাংক ইউ। পালওয়ান সাহেব আছেন, মুজিবুর সাহেব আছেন, বলেছেন ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। তারপরে আছেন আরো অনেকেই। আচ্ছা হ্যাঁ, আমরা আবার যাই। আমরা তার আগে যেহেতু অনেক বড় একটা ভেঞ্চার, রাইট, Right. অনেক বড় একটা ইনিশিয়েটিভ, কে বলবেন একটু ওভারঅল যদি ওভারভিউ দিতে চান? ডিরেক্টর, ইটস ইওর কল। আচ্ছা ওকে, এটা আসলে আমরা যদি আমরা সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে বলি, অনেক লটে আমরা শুটিং করেছি। আছে না যে মানুষ, আচ্ছা তার আগে আমাকে এটা বলেন, এটা কি আপনার প্রথম সিনেমা যেটা আপনি ডিরেক্ট করছেন? এক্স্যাক্টলি, এটা আমার প্রথম সিনেমা, আমার ডিরেক্ট করা এবং আমার পারফর্ম করা। আমি অভিনয় করেছি এখানে, আমি ডিরেকশনও দিয়েছি, এবং এটা আমার সন্তানের মতো। আমি এতটা টেক কেয়ার করেছি, এটা কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুস। এখানে কিন্তু একজন দেশের বাইরের আর্টিস্টও আছেন, যিনি কানাডাতে থাকেন, এবং তিনি এই কাজ এখানে শুটিং করার জন্য দুজন একজন কলকাতার একজন তৃষণ সেনগুপ্ত আর একজন হচ্ছেন সুলতানা মারিয়াম। এই দুইটা মানুষ অনেক কষ্ট করেছেন, সুদূর কানাডা থেকে তারা এসে শুটিং করেছেন এইটার। এবং সেটা আমরা শুটিং করেছি পূর্বাচলে, বৃষ্টি হচ্ছিল, সারাউন্ডিংস এর মানুষজন, শুটিং, এত ক্রাউড, তারপর আমরা এখানে শুটিং করেছি এবং সাকসেসফুলি ডান করেছি। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা সাগরদাড়িতে গিয়েছিলাম,
বলেন তো সাগরদারি কেন গিয়েছিলাম? আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। জ্ঞানী চশমা পরে Sorry. হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আমরা কেন গিয়েছিলাম? মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে গিয়েছিলাম এবং আমরা ওইখানেই শুটিংটা করেছি। এটা জানা না যে মাইকেল মধুসূদন দত্তের বাসা ওখানে? মানে চিনলাম আপনাকে, আমি একটু মাথায় রাখলাম, আমি নেক্সট কোনো একদিন আমি ফাঁসাবো। So, আমরা ওখানে শুটিং করেছি। কবি যেখানে বসে বিকেলটা উপভোগ করতেন সেই জায়গাটায় আমরা শুটিং করেছি, তার বাসায় আমরা শুটিং করেছি। সবকিছু করার জন্য আমরা পারমিশনও নিয়েছি। তো বুঝেন একটা জায়গায় গিয়ে পারমিশন নেওয়া, শুটিং করা কত বিশাল একটা প্রসেস, মানে হিউজ একটা এফোর্ট। এবং 5টা বছর কিন্তু আমরা বসেছিলাম না, তার মানে আমরা একটু 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 করে কাজটা করেছি। মোটামুটি 5 বছরের একটা জার্নি এটা। 5 বছরের। সো এখানে আমার চেহারা অনেক বেশি চেঞ্জও দেখবেন অনেকগুলো জায়গায়, কখনো ইউথ, কখনো আবার বুড়া, তো এরকম অনেক ধরনের চেঞ্জেস আছে। নায়িকা তো ওই অবস্থা না। She is always beautiful. না, আমার ক্যারেক্টার যেটা হ্যাঁ। একটু হ্যাঁ, আমার ক্যারেক্টার ছিল বনলতা সেন, একটু আগেই দেখলেন। তো আমি আসলে এই পার্টটাই অভিনয় করেছি এবং এটার পেছনে অনেক কাহিনী ছিল। এবং বরুণা কেউ কথা কেউ রাখেনি, কথা কেউ রাখেনি। বরুণা। হ্যাঁ, আচ্ছা, ওইটা বড়। করেছি, বাট আমার বনলতা সেনটা বেশি মাথায় গেঁথে গেছে, কারণ এটার পেছনে বেশ কিছু কাহিনী আছে। হ্যাঁ, আমরা কাহিনী সেটা শুনি। হচ্ছে আমাদের যেদিন শুটিং করার কথা ছিল, হঠাৎ করে শুটিংটা 4-5 দিন মানে আগে হয়, অ্যান্ড ওই টাইমে আমার ফেসে একটু প্রবলেম হয়। দেন আমার ডার্মাটোলজিস্ট যিনি, উনি বলেন যে আমি আগামী মানে 4-5 দিনের মধ্যে মেকআপ করতে পারবো না, আমার নাকে একটা প্রবলেম হয়, একটা অ্যাক্সিডেন্ট, যাই হোক, তো ওইখানে একটু ছুলে যায় নাকে। দেন হচ্ছে বলে যে মেকআপ করতে পারবো না, তো এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম। পরে ভাইয়ারা হচ্ছে শুটিং এর ডেট, যেহেতু সবকিছু একটা শুটিং মানে একটা দিনের দেখা গেল কয়েক লক্ষ টাকার একটা বাজেট ফিক্সড হয়ে যায়, তো তখন আমি ভাবছিলাম যে শুধুমাত্র আমার কারণে কি শুটিংটা পিছাবে, আমি ট্রাই করব। তো কোনোভাবেই ওই ডক্টর আপু রাজি হচ্ছিল না, বাট আমি একটু ট্রিটমেন্টটা মনে হচ্ছিল যে ডাক্তার যেটুকু কেয়ার নেওয়ার কথা বলেছে আমি তার থেকে আরো বেশি বেশি কেয়ার করছিলাম, এবং খুব সামান্য প্রবলেম ছিল। ওই অবস্থায় আমি মেকআপটা নিই এবং কাজটা করি। আমাকে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না, বাট আমি বেশ মোটামুটি একটু ব্যথা ফিল করতেছিলাম। দেখে আসলে অনেক কিছুই বোঝা যায় না, বাট কাজ করতে গেলে বোঝা যায়। আর এই কাজটা আমি এতটা কেন মনোযোগ দিয়ে করছিলাম, কারণ বনলতা সেন আমার খুব মানে পছন্দের একটা ক্যারেক্টার। ওইটা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবছিলাম। আমার মনে হচ্ছিল যে যেহেতু হিন্দু বনলতা সেন বা বেশ আগের, ওই টাইমে কিন্তু আসলে হেয়ারগুলো আমার কাছে মনে হচ্ছিল যে একটু কার্লি হলে বেটার হবে। তো আমি মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলছিলাম যে আমি হেয়ারটা এভাবে করতে চাই, বা নাকে একটা নথ দিলে একটু ভালো লাগবে, ওই টাইপের লুকটা আসবে, বা ট্রেডিশনাল টাইপের শাড়ি। তখন হচ্ছে আমি মণিপুরি শাড়িটা চুজ করলাম, মানে সবার সাথে আলোচনা করে টিমের সঙ্গে। তো ফাইনাল যখন আমি রেডি হয়ে গেলাম, তখন দেখে হিরো বা হচ্ছে আমাদের ভাইয়া পাবেল ভাইয়া, মানে তারা জাস্ট বললো যে আমরা ঠিক এটাই চাচ্ছিলাম, এটাই আমাদের বনলতা সেন। এবং যারা যারা স্ক্রিনে দেখেছে এখন পর্যন্ত, মানে ক্লোজ যারা, তারা বলেছে যে আমরা এতদিন ধরে খুঁজতাম যে এই মুখটা কোন মুখটা হতে পারে, বাট তোমাকে দেখার পরে মনে হচ্ছে না এটাই পারফেক্ট। তো এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, আমরা বোধহয় একটা সিকোয়েন্সে ছিলাম, তাই না? ওরা যে বাট তার আগে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা অনেকদিন কতদিন একসাথে কাজ করতেছেন এই মুভিকে ঘিরে? 5 বছর। যে বৃষ্টি জল পড়ে না, রাইট? না, বৃষ্টিতে আর জল নেই। যে বৃষ্টিতে আর জল নাই। কতদিন? 5 ইয়ার্স। 5 years। 3 জন, 2 নায়ক 1 জন নায়িকা। না, আর নায়িকা আরো আছে। আচ্ছা, না, আপাতত উপস্থিত। আচ্ছা, একটু করে কয়েকজন মানুষের কথা না হ্যাঁ, বললেই sure, নয়। sure, এই কাজটার সঙ্গে ছিলেন আমাদের অভিনেত্রী অরুণা বিশ্বাস ছিলেন, তারপর শাহনূর ছিলেন, এবং সুলতানা মারিয়ামের কথা তো পারভেজ বললোই। সে কানাডা থেকে এসেছে কাজটা করার জন্য। হ্যাঁ, সে আমার দীর্ঘ সময়ের থিয়েটারের বন্ধু। তাকে আমি ক্যারেক্টারটা যখন তাকে আমি ব্রিফ করেছি, সে তার কানাডার থেকে বাংলাদেশে আসার শিডিউলটা সে এগিয়ে নিয়ে এসছে এই কাজটার জন্য। এবং কলকাতা থেকে আমার আরেকজন বন্ধু আমার সাথে আবৃত্তি করেছেন এটাতে, তিশন সেনগুপ্ত, এবং সেও প্রচুর শ্রম দিয়েছেন, এবং তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। অফকোর্স আমরাও কৃতজ্ঞতা জানাই যে আরো কিছু মানুষের, আসলে একটু সরি ইন্টারাপ্ট করলাম গুরু, সেটা হচ্ছে আরো কিছু মানুষের কথা বলতে চাই। এখানে ডিওপি হিসেবে ছিল প্রায় 4 জন। জয় আব্রাহাম, ইমরান ডালি, তারপর ছিল সোহাগ ছিল। সো এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম, ওরা আমাদের সাথে পুরো দেশ মুভ করেছে, নিজেদের শিডিউল, অন্য জায়গায় শিডিউল ছিল সেটা চেঞ্জ করে আমাদের সাথে কাজ করেছে। সবাইকে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। লাইটগ্রাফার যারা ছিল, প্রোডাকশন বয়ের যারা ছিল, ট্রলিতে যারা ছিল,
সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, এবং একটা কাজ করতে গেলে কতগুলো মানুষের একটা এঙ্গেজমেন্ট হয়, কতগুলো মানুষের কত পরিশ্রমের ফল এই সিনেমাটা। এই সিনেমার সাথে সংশ্লিষ্ট সবাইকেই ভালোবাসা জানাচ্ছি। এবং সংশ্লিষ্ট একজন কিন্তু এর মধ্যে পরলোকও গমন করেছেন, আমাদের ফারুকি ভাই আমাদের সাথে সাজেক্ট টিমে ছিলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে একজন ইতিমধ্যে উনি সিনেমাটা শেষটা দেখতে পারেন। পারেননি, হ্যাঁ। আচ্ছা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমরা সবাই। বাই দ্য ওয়ে আমরা কিন্তু ক্লোজিং এ নাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে বিদায় নিচ্ছি, বিষয়টা এরকম না। উই আর ভেরি মাচ অন পিক, এবং এখন যাচ্ছে একদম ক্রুশিয়াল টাইম। তাই যদি হয় 5 বছর, রাইট? 5 বছর খুবই ক্লোজ, খুবই কাছাকাছি তারা আসছে, রাইট? একজন নায়িকা, দুজন নায়ক এখানে আছে, দেখি তো কত কাছাকাছি তারা আসছে। মানে দেখি, নায়িকাকে সৎ হতে হবে, হ্যাঁ? তার দুইজন নায়ক তার সম্বন্ধে কতটুকু জানে আমি চেষ্টা করি। উনি আমার নায়ক হিসেবে কাজ করেন নাই, উনি হচ্ছেন এখানে একটা ন্যারেটর Narrator। ইনি করছে, হ্যাঁ। দ্যাটস গুড, আরো সহজ হলো। আচ্ছা, সো উনি তো আছেনই দুইজনের মধ্যে, তাহলে আমি এই জিনিসটা মানে এনশিওর করতে চাই, বাট ইউ হ্যাভ টু বি অনেস্ট, রাইট? ওকে, নায়িকার সবচেয়ে পছন্দের রং? এত সময় নেওয়া যাবে না, ইউ হ্যাভ টু অ্যান্সার okay, ইন এ fine, সেকেন্ড। fine, fine. ইউ হ্যাভ টু Okay, অ্যান্সার okay. ইন এ সেকেন্ড, ডিরেক্টর। ওকে, Rapid fire session. পিঙ্ক। ইজ ইট রাইট অর রং? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, কপাল পড়লো। এটা তো আমার কালার। নেক্সট, না না, Okay. ই করা যাবে না। আচ্ছা, Manipulate আর্গু করা যাবে না। বনলতা সেন কখনো ম্যানিপুলেটেড হয় না, হবে ওটা। আর বনলতা সেন হচ্ছে আদি, অকৃত্রিম, নিখাত, খাঁটি একদম। সো আচ্ছা, ডেস্টিনেশন প্লেস যেখানে সে সবচাইতে যেতে পছন্দ করে, মালদ্বীপ। holiday destination। মালদ্বীপ। রাইট, দেশে, দেশের সাজেক্ট গেছে অলরেডি। রাইট। ওকে, পাহাড় নাকি সমুদ্র পছন্দের নাই? পাহাড়। রাইট। ওকে, আপনার দৃষ্টিতে নায়িকার কোন অর্গানটা সবচেয়ে বেশি সুন্দর? ঠোঁট, নাক নাকি চোখ? দাঁত। দাঁত। ইচ্ছে করে বলিনি, আমি জানি গোটা দুনিয়া ওই দাঁতটাতে আটকায় আছে। উপরে যে দাঁত, কি দাঁত যেন বলে এটাকে? বিউটি টিথ। বিউটি টিথ ওখানে আটকায় আছে। ইজ ইট ওকে যে বিউটি টিথ সেটাই সবচেয়ে বেশি তার পছন্দের? আমাকে এটাই বনলতাতেও বলেছে এটা সব হাইলাইটেড, সময়। বনলতাতেও Okay. এটা হাইলাইটেড। আপনার বর্ণনাটাকে, গজদন্তিনী বলে না, হ্যাঁ। গজদন্তিনী না? আপনার বর্ণনাটাকে কোন চুলে দেখতে আপনি পছন্দ করেন? বেনিটা কি খোলা? খোলা। হুম? খোলা। আপনার বর্ণনাটা সবচেয়ে পছন্দের মধ্য দুপুর, একদম কাঠ ফাটা দুপুর নাকি বর্ষণমুখর সন্ধ্যা? দুপুর কাক ফাটা। ইজ ইট ওকে? নো, বর্ষা সন্ধ্যা। কেমনে এটা, কেমনে এটা তো আমিও জানি। এই পৃথিবীর কোনো মেয়ের মনে হয় না কাঠ ফাটা দুপুর পছন্দ হতে পারে। আমার ভালোবাসাটা সে বুঝলো না। ওকে, লাস্ট কোয়েশ্চেন। কতটা কষ্ট করে আমি আর তাকে আমি নায়ককে পেয়েছি। বেজ্জতি দিতে পারি না। লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, লাস্ট কোয়েশ্চেন। তারপর কিন্তু সেম কোয়েশ্চেন তোমার উপরে যাবে, দেখে যে Okay, কে no problem. ফাইনালি উইন করে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। শাড়ি নাকি ওয়েস্টার্ন? শাড়ি। Western. সবই পছন্দ করি আমি, আসলে এটা আমি কনফিউশন, কারণ আমাকে সবাই বলে যে আমি যখন যেটা পড়ি ওটাতেই মানাই, মানে so it's আমি not সবগুলো decided yet, পছন্দ right? করি। হ্যাঁ, এবার নায়িকাকে কোয়েশ্চেন করবো নায়ক রিলেটেড। ওকে, কোন পোশাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে? টি শার্ট আর নর্মাল, মানে টি শার্ট। রাইট, রাইট? রাইট। নায়কের কোন অর্গান বেশি পছন্দের? তার চোখ, চোখ। চুল? হ্যাঁ, চোখ, Right. চোখ। ওকে। নায়ক যখন তার রোমান্টিসিজম বা তার ফ্যান্টাসি ডিসপ্লে করে, কোন ওয়েতে করে, যে ওয়েতে সে মানে কমিউনিকেট করতে পছন্দ করে? অলওয়েজ তো আমাকে পরি বলেই ডাকে, তো প্রথমে পরি দিয়ে শুরু হয়, এন্ড হি ইজ ভেরি মাচ রোমান্টিক। তো সে অলওয়েজ রোমান্টিক মুডে থাকে। আমি আসলে কখন কোন মুডে কি বলবো আমি বুঝতেছি না। এক্সট্রিমলি রোমান্টিক মুডের একটা গল্প শুনতে চাই। এক্সট্রিমলি, যেটা tough, না? শুধু ভালো না, Okay. আপনাকে কান্না করতে বাধ্য করেছিল, ইমোশনালি এতখানি ব্রেকডাউন করেছিল। ওকে, এটা কয়েক বছর আগের কথা। আমি হচ্ছে ওকে, জানে যে ওটা সবচেয়ে আপনাকে বেশি প্রভাবিত করেছিল? না, আমি এখন মনে করে Reveal বলতেছি আর কি। আজকে জানবে সেও না? হ্যাঁ, আমিও জানবো। আচ্ছা, শুনি। ওকে, তো আমি একদিন হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইলের উদ্দেশ্যে যাচ্ছিলাম ট্রেনে করে, এন্ড আই লাভ নড়াইল আপনাকে দেখার পর থেকে। আচ্ছা, আমি সুন্দর মেয়ে আমি থাকে আমি ওখানে। একটা অন্য প্রসঙ্গে আই যাচ্ছি। লাভ মাশরাফি নড়াইলের জন্য, আই লাভ নড়াইল বনলতার জন্য। তারপর ওকে, জি। আমি গল্পে যাওয়ার আগে একটা কথা বলছি, যেটা জি। হচ্ছে আমি 3-4 দিন আগে আমার ফেসবুক পেজে একটা
লিখেছি একটা পোস্ট, যেখানে হচ্ছে নড়াইলের স্টেশন দিয়ে, এবং নড়াইল যে আমি নড়াইল জেলা থেকে বলছি, আপনারা কোথা থেকে, ওখানে প্রায় 4,000 মতো মানুষ ওখানে এসে কমেন্ট করেছে, তারা মানে লাইক কমেন্ট করতেছে, তারা নড়াইলের এবং বলতেছে নড়াইলে যে মানে মেয়ে থাকে, এরকম মেয়ে থাকে আমি জানতাম না। তো আমি আসলে নিজেই জানতাম না যে আমি এত সুন্দর, মানুষের কথা না শুনলে। ট্রু, এতদিন লোকে বলতো মাশরাফির কারণে, আমি বলতেছি আপনার জন্য। Oh my God. বাংলাদেশের জন্য নড়লে অনেক সুন্দর। জি, ওকে, তারপর এনিওয়ে, তো আমি হচ্ছে ট্রেনে উঠে যাই, দেন হচ্ছে ও হচ্ছে হঠাৎ করে মানে আমাকে উঠাই দিতে আসে, কিন্তু Save উঠাই করতে দিতে গেছিল। এসে ওর ট্রেনে উঠে গেছে এবং ওর ট্রেন থেকে আর নামবে না। কেমনে নামে? না, ও বলতেছে আমি নামবো না। এখন আমি বলতেছি না, তুমি নামো। সে নামবে না, এবং ও মানি ব্যাগ, টাকা পয়সা কিছুই নিয়ে আসে না সাথে করে। এন্ড হচ্ছে পাশের সিটের যে আপু বলতেছে যে উনি এত করে বলতেছে আপনার সঙ্গে যাবে, ভাইয়াকে নিয়ে নেন না, আমি টাকা দিয়ে দিচ্ছি, পরে বিকাশ করে দিয়েন। হ্যাঁ, আমি বলছি না, এটা কেমন, তার হচ্ছে একটা পরীক্ষা আছে সামনে, মাস্টার্স পরীক্ষা, তো তার পরীক্ষা আছে, তাকে নামতে হবে। সে কোনোভাবে রাজি হচ্ছিল না, অনেক বুঝাই বললাম তুমি নামো, পরীক্ষা দিয়ে দেন আসবা। তা ওই মোমেন্টটা আসলে অন্যরকম তারপর কি ছিল। ফাইনালি সে নেমেছিল? হ্যাঁ, নেমেছিল, এবং এবং বাকি রাস্তা? অনেক বোঝানোর পরে। বাকি রাস্তা নিশ্চয়ই আপনার খারাপ লেগেছে যে এতবার ছেলেটা আসতে চাইলো। বাট আমি একটু বেশি প্র্যাকটিক্যাল, কারণ তার পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা জি ছিল। স্যার, হাত সুযোগ তুলেছে। দেওয়া হোক। আচ্ছা, একটা মজার কথা বলি। ও যখন আমাকে বলছে তুমি নামো, হ্যাঁ, আমার না আরেকবার ট্রেন থেকে লাফ দিয়েছিল আচ্ছা, তাড়াতাড়ি দেখা করার জন্য। আচ্ছা, তো আমাকে বলছে যে তুমি নামো, অনেক বেশি বলছিল। আমার না কেন জানি ওকে ছেড়ে যে নামতে ইচ্ছে করছিল না, এবং আমার সামনের যে আপুটা তিনিও চাচ্ছিলেন যে আমি নড়াইল যাই ওর সাথে। উনি তো বললো যে টাকা দিবে, এটা সেটা সবই বললো। আপু প্লিজ ওনাকে নিয়ে নেন। আপুটা এমন মনে হচ্ছিল যে উনি নিয়ে যাবে, আমি না নিলে। সরি আপু, সো এই আর কি, যতক্ষণ ট্রেনটা গিয়েছিলাম ততক্ষণ সে তাকিয়েছিলাম। তাকিয়েছিল। মনে হচ্ছে ট্রেনে আমার সবচেয়ে প্রিয় মানুষটা, পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় মানুষটা চলে যাচ্ছে। এই যে অদ্ভুত কেমিস্ট্রি, সিনেমাতেও নিঃসন্দেহে এটার একটা ইন্টারপ্রিটেশন করতে সহজ হয়েছে। সহজ হয়েছে। এই কেমিস্ট্রিটা দেখতে পাবো তো আমরা এক্স্যাক্টলি, সিনেমাটাতে দেখতে পাবেন এবং আশা করি সবার ভালো লাগবে। আর একটা কথা বলি, আমরা স্ক্রিপ্ট রাইটার যারা বলতেছিলেন যে পোয়েটিক মুভিতে এই কমিউনিকেশন মানে কি আবহ দিয়ে, স্পেশালি এক্সপ্রেশন দিয়ে যে কমিউনিকেশন ইজ ভেরি ফ্রিকিং ইম্পর্টেন্ট। সো আপনাদের তো এই কেমিস্ট্রি আগে থেকে বিল্ড অন, রাইট? Yes. সো এটা আমরা দেখতে পাবো, তাই তো? ইনশাআল্লাহ Of course. আপনারা দেখতে পাবেন এবং ভালো লাগবে। এবং তিনি রিল এবং রিয়েল লাইফ দুটাতে আমার হিরোইন, আমার পরি। সো এটা তো সবাই জানে যারা আমাদেরকে চেনে। অফকোর্স আমরা কিন্তু এই পর্বটা দেখেছিলেন এবং আপনারা অনেক পছন্দ করেছিলেন এই দুইজনের Right, উপস্থিতি। right. ভালোবাসা এবং আমি ভালোবাসার বাংলাদেশ আজকে শেয়ার করেছি দ্যাট এপিসোড, নাইস। মানে ভালোবেসে নস্টালজিয়া কাজ করছিল আমার মধ্যে, সে কারণেই। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। অনেক সময় বলে না যে এটা মুভি রিলেটেড না, মানে আপনারা যেহেতু রিয়েল লাইফেও হচ্ছে কাপল এবং আপনারা হচ্ছে রিল লাইফেও কাপল, হ্যাঁ, এবং আপনাদের বেশ কিছু ছোটখাটো বেশ কিছু রিলও আমি দেখি, আচ্ছা। এবং আমি এটা মানে দেখি আর আমি মাঝে মাঝে অবাক হই যে আচ্ছা, যারা আসলে রিয়েল লাইফে কাপল থাকে এদের কি রিল লাইফেও ওই সেম কেমিস্ট্রি কাজ করে? মানে যেহেতু দুইজন একই সাথে খাচ্ছেন, বসছেন, ঘুমাচ্ছেন, রাইট, ওই সেম এক্সপ্রেশন বা ওই রোম্যান্টিসিজম এটা কি অটোমেটিক্যালি আসে রিল লাইফে, মানে ক্যামেরার সামনে, নাকি জিনিসটাকে হচ্ছে আপনারা আনানোর চেষ্টা করেন? মানে তখন কি প্রফেশনালিজম থাকে আপনাদের মধ্যে, নাকি আসলে তখনও আপনারা প্রেমে ভাসেন? সব থেকে বড় কথা হচ্ছে কমফোর্টেবল হওয়ার যে ব্যাপারটা। আমি তার সাথে পুরোপুরি কমফোর্টেবল, বা সে আমার সঙ্গে পুরোপুরি কমফোর্টেবল। তো রোমান্টিক জিনিসটা তো আসলে হয়েই যায়, বাট ওই সিনগুলা, বাট যখন আমরা হচ্ছে মারামারি, ফানি এই ধরনের সিন করি, বাস্তব জীবনে তো ওইভাবে কখনো মানে হয়ে ওঠে না ফাইটিং করা। তো তখন আসলে একটু প্র্যাকটিস করেই নিতে হয়। আমি কিন্তু তাকে প্রচুর মারি রিল লাইফে। আচ্ছা, একটা মজার বিষয় বলি, আমরা রিসেন্ট কিছু রিলস তৈরি করেছি আমরা দুজন। আচ্ছা, তো ও একটা জায়গায় আছে, ও আমাকে চট দিবে আর কি। তো আমি বললাম ওকে ফাইন দাও, তো আমি বললাম একটু আস্তে দিও, হ্যাঁ একটু আস্তে দিও। সে কি করলো, আস্তেই দিল, কিন্তু এক্সপ্রেশনটা ওরকম করে আসলো না। হ্যাঁ, সেকেন্ড টাইম রিশোট হচ্ছে, ঠাস করে দিচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমি মাথা করে পড়ে যাব, এত জোরে দিচ্ছে। তাই আমি বললাম এটা কি করলা? বলছে এক্সপ্রেশন আসতেছিল না তো তাই দিয়েছি। তারপরে আসছে পরে আবার লাস্টে বলতেছে যে একটু প্রতিশোধ নিয়ে নিলাম আর কি। আচ্ছা, আর আমরা কিন্তু ভালো বন্ধু। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার আসলে পৃথিবীতে কোনো বন্ধু নাই যাকে বলতে পারি যে আমার বেস্ট ফ্রেন্ড, এবং ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, এবং ওর সাথে আমি সবকিছু শেয়ার করি। সো বন্ধু, প্রেমিকা, নায়িকা, গায়িকা, গায়িকা, জীবনের সবকিছুই সে।
আচ্ছা এই আর কি। আচ্ছা, এবার আমরা একটু সিনেমাতে আপনাদের বাকি যে কাস্ট এন্ড মেম্বাররা আছে এদের ওখানে যাওয়ার আগে আমি কয়েকটা কোশ্চেন আরেক হ্যাঁ, দফায় sure, করতে চাই। sure. আই এম সরি, স্ক্রিপ্ট রাইটারের সাথে আমার ওয়ান টু ওয়ান কিছু কমিউনিকেশন হবে। তার আগে যেহেতু ওরা রিয়েল লাইফে পার্টনার এবং রিয়েল লাইফে প্রোগ্রামটাই রিলেটেড, ওকে, দ্যাটস ওয়াই। সো রিয়েল লাইফে পার্টনার, সো ওই দুজনকে আমি আরো কয়েকটা কোশ্চেন করতে চাই। Sure. আপনাকে ছবি দেখাবো, ব্যাখ্যা দিবেন আপনি, উত্তর দিবে কিন্তু, রাইট? ওকে, আপনি আমার দিকে শিফট হন, আপনাকে পুরোপুরি শিফট হন আমার দিকে। ওকে, Okay. যে আমার দিকে তাকান, দেখি আপনাদের কেমিস্ট্রি কেমন অ্যাকচুয়ালি। আপনারা ব্যক্তিগত জীবনে দুইজন তো দাম্পত্য জীবনে পার করতে কত বছর হলো? 7 ইয়ার প্লাস। 7 ইয়ার্স, মানে প্রেম সহ না, পরিচয় তো প্রায় 10 বছর যাব। সব মিলিয়ে 10 বছর দেখে কেমন চিনেছেন আর আপনি কেমন কমিউনিকেট করতে পারেন? হিয়ার দ্য পিকচার্স, নাম বলা যাবে না, বাট আপনি বিভিন্ন বাহানায় ব্যাখ্যা দিতে পারবেন। ওকে, হিয়ার দ্য পিকচার্স, এবং পিকচারটা আমি দেখে Okay. রাখলাম আমার দর্শককে যিনি ব্যাখ্যা দেন। বলেছিল তিনি আমার অনেক বড় ফ্যান। আচ্ছা, কবে একবারই কিন্তু অ্যান্সার দেওয়া যাবে, আচ্ছা, আমি বলি, মানে হিন্টস কি উনি আরো কয়েকটা দিতে পারবে? একটাই একটাই একটাই। হিন্টস। ওকে, যিনি আমাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছিল এবং বলেছিল তিনি হিরো আলম। হিরো আলম। Okay, it's the right answer, and this is Hero Alam, the one and only. ওমা, কি না, করিস? একটা মজার কথা বলি। জি, please. হিরো আলম ওকে একটা ভিডিও পাঠিয়ে বলেছিল, ফেসবুকে মেসেঞ্জার এখনো আছে, আমি সেটা একটু অন এয়ার করব, সবার সাথে দেখাইতে চাই। হিরো আলম ওকে বলেছে, জাকি ইমি আপু, আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আপনাকে ঈদ মোবারক ঈদ এরকম মোবারক। একটা ভিডিও সেই পাঠিয়েছে, অনেক ভিডিওটা বছর পরে আমি দেখেছিলাম আমার অনেক বছর ইনবক্সে। পর রিভিল হলো এবং সেই ভিডিওটা আমি শেয়ার দিয়ে বলেছিলাম। এখন যে রেগুলার নায়িকা হয় ওখানে কি নাম ওর? কি জানি আমি জানি না। রিয়া মনি। ওরকম কোনো কিছু প্ল্যান করতেছেন? না 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 না, I তখন don't হিরো know আলম হয়ে ও ওঠে। আচ্ছা, হয়ে ওঠেনি। আমি তাহলে অ্যাকচুয়াল ছবিটা দেখাইছি, এটা হচ্ছে না হয়ে ওঠা টাইপের ছবি, হ্যাঁ। পুষ্টিহীনতায় ভুগতেছে ওই অবস্থায়। ওই অবস্থায় সে বলছিল। ওকে, নেক্সট পিকচার্স, এন্ড আপনি শিফট করেন আমার দিকে, আচ্ছা। এন্ড দ্য পিকচার ইজ হিয়ার। একটা ক্লু দিতে পারবেন, কারণ এদের বেশি ক্লু দিলে তো সবাই চিনে ফেলবে। আর আপনারা দেখে রাখুন, বাংলাদেশের এমন একজন নায়িকা যার মাঝে মধ্যে বিয়ে হয় এবং ডিভোর্স হয় প্রতিনিয়ত। পরিমণি। ইটস দ্য রাইট অ্যানসার। So, এই ক্লুটা কি ছিল? কালকে এই বাইকটা যেন ভাইরাল হয়ে যায়, এখানে বলেন আরেকবার। বাংলাদেশের এমন একজন নায়িকা যিনি অনেকবার বিয়ে করেছেন এবং অনেকবার ডিভোর্স দিয়েছেন বা ডিভোর্স হয়েছে তার অনেকবার। দুঃখজনক। এবং আপনার খুব পছন্দের নায়িকা, এবং গত প্রোগ্রামে আসার পরে আপনি আমাকে বলেছেন যে আমার মুখের সাথে নাকি তার কোথাও একটা মিল Absolutely, পাচ্ছেন। absolutely, আমি কিন্তু এটা দেখছিলাম গুরু আসলে। সব মনে আছে, হ্যাঁ। সব। আমার সব মনে আছে, আমি ওকে কিচ্ছু বলিনি। ওকে, বাট এটা একটা কোনো মানুষের জন্য সিগনেচার হতে পারে যে বিয়ে হয়। আর ভাইয়া, আমি অন্য কথা বলতাম, বাট আপনি আমাকে বলছেন একটাই বলতে অফকোর্স হবে। একটাই ক্লু, এবং সেটা তার জন্য সিগনেচার ক্লু। আচ্ছা, আচ্ছা, আমি কি পাচ্ছি এখন? ওকে, আমি দিব। নেক্সট ক্লু, থার্ড। এটা হলেই বুঝবো যে রিয়েল লাইফ এবং রিয়েল Chemistry, লাইফে কেমিস্ট্রি কেমন। chemistry, 100%. এটা হলে আর কোনোদিন কোশ্চেনও করবে না কেউ। রেডি, এন্ড হিয়ার আই ইট এম ইজ। রেডি। আহিলের ফেভারিট ফল আছে 2টা, তার মধ্যে যেটা হচ্ছে বড় সাইজের সেটা। ওয়াটারমেলন। আচ্ছা, Yeah, it's the right answer. very nice. একটা হাগ তো বানতা হে না। Give me a hug. Oh, so sweet. আচ্ছা, ওভার টু ইউ শান্তু, বাকিটা কন্টিনিউ করো। So, আমি পেরেছি না? Of course, Absolutely, আপনি of course, পেরেছেন। and- আচ্ছা, কিন্তু এই জিনিসটা তো ওর ক্ষেত্রেও হওয়া উচিত, তাই না? মানে জিনিসটা আমি injustice জানি না হয়ে সে গেল না? ভালো করে এবং এক্সপ্লেইন করতে সবচেয়ে পারবে বড় কিনা। কথা যে ক্লুটা তো সুন্দর হ্যাঁ, সুন্দর ছিল। আমি হ্যাঁ, ক্লুটা ক্লুটা খুব সুন্দর সুন্দর দিয়েছি, করেছে। ওর দারুণ দিতে পারলে clue। আমি বলতে এবার পারবো। ওর কল, আর ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার। Right, right. ভালো করে তবে- তুমি আমাকে তবে যে ভালো খবর listeners- আছে। তবে যে listeners, আপনারা যারা এখন একটু মানে পরিমণির যারা ফ্যান আছেন, তারা হয়তো এই ক্লুটা শুনে একটু মন খারাপ করতে পারেন। ক্লুটা শেষে আর একটু কিছু অ্যাড করে দিলে আপনারা মন খারাপ না, করবেন না। পরিমণি অনেক সুন্দর। এক্স্যাক্টলি, আমি এটা বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। কাভার করো প্লিজ, আপনি- কাভার করো। না, অনেক- মানে অনেকে এমন একজন দেখছেন। নায়িকা যে আসলে বারবার বিয়ে করে এবং ডিভোর্স হয়, বাট স্টিল নাও সে সুন্দর। এবং আমার মনে হয় তার আরো বেশ কয়েকবার বিয়ে হওয়ার পরও সে সুন্দর থাকবে। এবং এই মেয়েটা কেন জানি কিছু এক sex শুভ্রতা, life আছে। মানে এক ধরনের থাকে না, মানে শুভ্রতা আছে এই মেয়েটার মধ্যে। আমার অসম্ভব প্রিয় একজন নায়িকা। আচ্ছা, আপু, আমরা তার কোন মুভিটা আপনার ফেভারিট? স্বপ্নজাল। আচ্ছা। আমি ওই স্বপ্নজালে যে শুভ্রার প্রেমে একবার পড়লাম, এমন পড়াই পড়লাম, আর উঠতে পারেন নাই। আমি আর উঠতে পারি নাই, সত্যি কথা যেটা। এবং আমি মাঝে মাঝে ফেসবুকে দেখে অনেকেই ওকে ট্রল করে, কিন্তু আমি জিনিসটা খুব কষ্ট পাই। এই আর কি, শুভ্রার প্রেমে পড়ে যাওয়ার পর থেকে আসলে এটা হয়েছে। আচ্ছা, রুবেল লিখেছেন, অনেক শুভ কামনা রইলো পাভেল।
তারপরে সাদিয়া লিখেছেন কেমন আছেন, তারপরে বুলেট আছেন বলেছেন তোমরা যারা ছোট আছো ঘুমায় নাও, বড় হওয়ার পর ঘুম আর কোনোদিন হবে না। এটা রিয়েল বড় হওয়ার পর আর শান্তির ঘুম হবে না। কামাল পারভেজ লিখেছেন গুরু আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি। তাইবা সাইদা লিখেছেন আমিও আপনাদেরকে দেখছি। শাওন লিখেছেন আপনাদেরকে অনেক মিস করি, থ্যাংক ইউ। রথিন সরকার লিখেছেন শারদীয় শুভেচ্ছা। কামরুল হাসান লিখেছেন অনেকদিন পরে শুনছি। রুমানা ফেরদৌস লিখেছেন শুভকামনা রইল পাভেল তোমাদের সবার জন্য। লিমন লিখেছেন বাহ চমৎকার, আর শুভকামনা রইল ভালোবাসার বাংলাদেশের জন্য এবং বৃষ্টিতে আর And the জন্য। questions for you. সুন্দর করে ক্লু দিবা। ক্লু না দিলে পিটানো উচিত, এখানে কিছুটা বাকিটা বাসাতে। আর আমি অনুরোধ করবো নায়িকাকে তোমার আরেক হিরো পাশে বসা, তোমার ফোকাসটা উনি আমার ভাইয়া, প্লিজ। সিনেমা তোমার ফোকাসটা ওখানে রোমান্টিক ফোকাসে থাকো। আমি এটা সম্ভব না, এটা না, সম্ভব না, উনি আমাকে মেয়ে বলে, এটা কেমন না সম্ভব? না না তোমরা সিনেমাতে তো উনি narrator ছিল। উনি অন্য চরিত্র, উনি উনি কখনোই আমার পরিচালক। নায়ক আচ্ছা ছিলেন না। আমার নেক্সট বাবা ভেঞ্চার ছিলেন, বাবা, ভাই নেক্সট ছিলেন। ভেঞ্চার প্রোডিউসার আমি, তোমাদের নায়ক নায়িকা বানাবো, এবার অভিনয় করো। নাও রেডি, নাও and the first picture for you. ওদিকে ওদিকে, আমি তো ক্যামেরাতে দেখাবো আমার দর্শককে, ওদিকে ফোকাস করো নায়িকা, and here it is. আজকে সকালে বাজার থেকে তুমি নিয়ে আসছিলা মুরগি। ধরা খাইছে, মারো ধইরা। আলু আলু ধরে তুমি বলবা এটা না, হইলো? এটা তো হয় নাই, বাজার থেকে শুধু ক্লু মুরগি হয় আনছে। নাই, আমি আপুর পক্ষে ও এটা কখনোই ক্লু দিতে পারবে না You ভাইয়া। give the punishment. কারণ না বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে তাই না। তুমি বলবা যে কয়েকটা জিনিস আনছিলা, তার মধ্যে সাইজটা এরকম। তুমি তো ভাই ও একটা ক্লু দিতে পারবে না, আমাকে আরো 50টা দেন, আমি 50টা বলবো, ও সঠিক পারবে। আচ্ছা নেক্সট Okay, next one. মাই তিনটাতে যদি তিনটা না পারে, তাহলে আমি অনুরোধ করবো নায়িকা এই পানিশমেন্টের শুরু যেন এখান থেকে শুরু হয়। ঠিক আছে কারণ 10 বছর প্রেম করতেছে, বিয়ে করে একসাথে আসছো ভাই, এটা আমি মানতে পারবো না। ভাইয়া সে একটাও পারবে না, বিলিভ। না আমি মানতে পারবো না এটা। ওকে রেডি, আচ্ছা, হ্যাঁ। এন্ড দ্য নেক্সট গ্রুপ। বলে দেওয়া যাবে না তাই বলে বাঁচার জন্য, এমন একটা ক্লু বলতে হ্যাঁ, হবে যেটা অস্পষ্টটায়। ওকে দর্শকরা বুঝে গেছে। হ্যাঁ নায়িকা গো ফর ইট। যিনি ডিগবাজি দিয়ে বিশ্ব কাম অন, আমিও তো বলে জায়েদ খান। না ইট শুডন্ট বি। না এটা তো ক্লু তো নামই দিয়ে দেওয়া হলো, ডিগবাজি আর জায়েদ, পৃথিবীতে ডিগবাজি জায়েদ ছাড়া কেউ না। এক্স্যাক্টলি, আপনি এটা বলতে পারতেন যে যার হাতে সব সময় রোলেক্স এর ঘড়ি ওকে থাকে। ওকে ওকে এটা বললেও আমি এটাও পারতাম। তো কমন এইটা কমন, ওকে রেডি রেডি, বাট খুবই কমনটা বলা যাবে না। ওকে হ্যাঁ। রেডি গো ফর ইট। এইটাই কিন্তু ম্যাচ নির্ধারণী। এটা যদি ধরা খাও নায়ক, তাহলে অবশ্যই নায়িকার পানিশমেন্ট এখান থেকে শুরু হয়ে যাবে। অ্যাবসলিউটলি। কিন্তু কমন, খুবই কমন বলা যাবে না। ওকে দর্শককে দেখিয়ে দিই, এই চোখ বর্ণনাতে চোখ কিন্তু বাম পাশে রাখছে। এই যে যার দুইটা বউ আছে, দুইটা বাচ্চা আছে। শাকিব খান। ইয়েস পেজ ফাইনালি বেঁচে গেল, বাট বউ পর্যন্ত ঠিক আছে, বাচ্চাটাও বাচ্চাটা তাহলে তো বলতে বুঝাই হয়ে গেল। দুইটা এনিওয়ে বললেই বুঝে ফেলেছি। এনিওয়ে আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি স্ক্রিপ্ট রাইটারের কাছে, এবং যিনি একজন ইনঅ্যাক্ট করেছেন। আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ডকুমেন্টেশন বলেন, যে কোনো একটা মুভি বলেন, সবকিছুর প্রাণ হচ্ছে স্ক্রিপ্ট। এবং যদি সেটা পোয়েটিক স্ক্রিপ্ট হয়, তাহলে তো আমি বলবো যে 80% ডিপেন্ড করে ওইটার উপরে। তো সো হি ইজ দ্য হার্ট অফ দ্য মুভি আমার দৃষ্টিতে, যেহেতু এটা একটা পোয়েটিক মুভি। সো আমি তার অনুভূতি শুনতে চাই যে আপনি স্বপ্ন দেখেছিলেন। পৃথিবীতে খুব এরকম ঘটনা ঘটতে কম দেখা যায়, ইভেন পাশের দেশ ইন্ডিয়া, এদের বাজার হাজার কোটি টাকার উপরে, তারাও কিন্তু এতদিন পরে প্রথম এই এবিসিডির ব্যানারে এই ডান্স বেইজ একটা মুভি করলো। এগুলো তো করার সাহসই পায় না। সো ফাইনালি এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কবে এটা অনেয়ার হচ্ছে, মানে মুক্তি পাচ্ছে? আমরা আসলে এখন একটা It's not planned yet? না, এটা আমরা আসলে খুব রিসেন্ট, বাট আমরা ডেটটা এখন বলতে ফিক্স চাচ্ছি না। করতে Okay. পারি না। একটা কথা হচ্ছে কি, একটা টেলিভিশনের সাথে আমাদের কথা বলছে, এতদিন আমরা হয়ে যেত, বাট আমাদের দেশে বেশ কিছু অস্থিরতা, আপনারা সবকিছু জানেন, সব মিলাই আমরা টাইমটা হচ্ছে 1 মাসের Reschedule মধ্যেই হয়ে হয়েছে যাবে, আমাদের। বাট আমরা ওইটা এখন আর একটু বলি, আমরা প্রথমে টেলিভিশন প্রিমিয়ারটা করব। ওকে, সো অলরেডি আমাদের চ্যানেলের সাথে কথা চলছে। কথা হয়ে গেছে। কিছু লেনদেনের বিষয় আছে, এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা চাই কারণ হয়ে যাবে, এরকম খুব তাড়াতাড়ি এরকম হয়ে উদ্যোগ কেউ গ্রহণ করবে না যে আপনার টিভি সত্ত্ব বা বাকি যে অডিও রাইট, সেগুলো পেমেন্ট করতে হবে ভাই। না হলে আয়ুব বাচ্চা অনেক কষ্ট করে বলেছিল যে আমাদের সব থাকুক, আমাদের পাকস্থলী বা আমাদের স্টোমাক থাকতে নেই। Right. এই কথাটা অনেক কষ্টে বলেছিল শিল্পীদের ক্ষেত্রে। শিল্পীদের ক্ষেত্রে। হ্যাঁ। সো দিস ইজ ফ্রিকিং ইম্পর্টেন্ট যে আপনারা এই সত্যটা যে পরিমাণ টাকাতে কেনা উচিত কেনা হোক, আমরা তাহলে খুশি হব। সো আমরা যাচ্ছি যে একদম হার্ট অফ দ্য ফিল্ম, স্ক্রিপ্ট রাইটার এবং যিনি এই কবিতাগুলো লিখেছেন তিনি আমাদের সাথে আছেন। আপনার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, এটা একটা কিন্তু একেবারেই
অসম্ভব টাইপ স্বপ্ন বাংলাদেশের পার্সপেক্টিভে, এটা তো মানেন আপনি? কেমন লাগতেছে সব মিলায়? আমি খুব এক্সাইটেড। আর আপনি যে বললেন যে ওই যে 80% স্ক্রিপ্ট, সেখানে পুঁজি হিসাবে দেয়া, সেটা অবশ্যই প্রেজওয়ার্দি। তো থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস টু ইউ। এবং এরকম ভালো ভালো কাজ আরো সামনের দিকে এগিয়ে যাক, আমাদেরকে কনসিডারেশন নিস ভাই। লাভ ইউ গুরু, লাভ ইউ। কারণ যে মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে, যে মানুষ সামনের দিকে এগিয়ে যায়, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এই ছেলেটা ভূমিকা রাখে, রাইট? সো ইটস এ ভেরি ভেরি প্রেজওয়ার্দি থিং। এর জন্য আমি বলছিলাম যে এই ভাইটাকে মাথার মধ্যে রাখি, যদি কোনো কারণে কোনো কিছু ঝাড়ুদার টাড়ুদার কোনো একটা আল্লাহ, স্ট্যাটাসে দিয়ে কি বলে দেয়। গুরু? কেন? গুরু তো হিরো, ক্যারেক্টার ইজ ক্যারেক্টার। গুরু তো hero। আসলে গুরু হচ্ছে রিয়েল লাইফের। সো আমরা অনুষ্ঠানটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। হোয়াট ডু ইউ শান্ত? আচ্ছা, আমার মনে হয় আমি একটু গেস্টদের কাছেই এখন ছেড়ে দিব। আমরা কি সামহাউ ফান করতে করতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস আউট করেছি যেটা আপনারা বলতে চাচ্ছেন? কারণ আমার মনে হয় যে আমি আমাদের একটু আলোচনা interrupt শেষের দিকে, করতে হ্যাঁ চাচ্ছি। রাইট, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আজকে তো এখানে আমি উপস্থিত আছি, বাট কয়েকজন ইম্পর্টেন্ট মানুষ একটু আগে বলছিলাম যে তারা উপস্থিত নাই, তাদেরকে অনেক মিস করতেছি আমি। অরুণা বিশ্বাস দিদি, শাহানুর আপু, আর সুলতানা মারিয়াম আপু, তারা ভীষণ সবাই আসলে সেনগুপ্ত। দেশের বাইরে আছে, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কেউ কানাডা, কেউ ইন্ডিয়া। দ্যাটস ওয়াই আসলে ওনারা আজকে নাই। আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা কাজের সঙ্গে থাকার জন্য, অ্যান্ড উই মিস ইউ। ক্লোজিং রিমার্কস টু ইউ, পাবেল। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমরা দুইজন মিলে মানে 10-12 বছর আমাদের একসাথে পথ চলে এবং এই কাজগুলো নিয়ে। ভাইয়া, আমার আগের থেকে কিন্তু তাদের দুজনের সম্পর্ক ব্যাপারটা বুঝেন কতটা স্ট্রং। না, আমাদের সম্পর্কটা অনেক দিনের এবং অনেক স্ট্রং, অনেক স্ট্রং। আচ্ছা, হ্যাঁ, মানে ওই 1 কাপ চার একটা পরোটা ছিঁড়ে ভাগ করে খাওয়ার মতো সম্পর্ক আমাদের। বাহ। মানে যখন চাল বোঝা যায় ছিল একজন না, কথা সেই বলতেছে সময়। আবেগে, তো আরেকজনে গাল কাঁপতেছে, আরেকজনে কান্নাকাটি করবে, এটা বোঝা যায়। এখানে একটা আমাকে কথা ইলিশ বলে মাছ খাওয়া শিখিয়েছেন তিনি। আচ্ছা, সতীন টাইপের সম্পর্ক না তো? না 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 না, না। Not at all. আচ্ছা, আমরা আসলে একটা ব্রত নিয়েছি যে আমরা ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করব। মানে আমাদের যে এপি প্রোডাকশন, ইটস অ্যান ল্যাবরেটরি। এবং আমরা প্রথম এক্সপেরিমেন্ট করলাম পয়েটিক সিনেমা নিয়ে। আপনাদের এপি প্রোডাকশন বাংলাদেশ, মানে বাংলাদেশ। আমির এবং পাভেল। আমির পারভেজ এবং পাভেল যাই বলেন, দুইটাই। যেটা ও, বলে, আচ্ছা, যেটা বলে, AP যেটা বলে। আচ্ছা, হ্যাঁ, এপি প্রোডাকশন। তো এর পরের আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে সাইলেন্ট মুভি নিয়ে। আমরা আচ্ছা। একটা লম্বা সাইলেন্ট মুভি বানানোর প্রক্রিয়ার মধ্যে আছি। নির্বাক ছবি। হ্যাঁ, সেটার শুটিং হয়ে গেছে, সেটার প্রক্রিয়ার মধ্যে আছে। আচ্ছা, কোনো কিছু বাদ নাই, কোনো দৃশ্য বা কোনো কোন ক্যারেক্টার? এরপরে আরো কাজ আছে। হ্যাঁ, তখন এরপরে তাও বলা না। গুরু, যে ঠিক আছে। গুরু, আপনার যে ভয়েস, এই ভয়েস যদি না থাকে তাহলে এই সিনেমার কি মানে বলেন? এক্স্যাক্টলি, তাহলে ভয়েস আর্টিস্ট হিসেবে গুরুকে আপনারা ডেফিনেটলি কাজ Of করবেন। course. হ্যাঁ, এবং এরপরে আমরা করবো বলে একটা তো কাজ পায় না রে। Okay, আমি জি। বলে দিব, আপনার সমস্যা নেই। জি, please. আপনি শুধু এরপর- যেটা পাবেন ওটার একটা কমিশন। এরপর হ্যাঁ, আমরা কাজ কমিশন আমাকে করবো, দিবেন। এরপর আমরা কাজ করবো পড়া বাস্তবতা নিয়ে। আচ্ছা। তো আমরা মানে আমাদের প্ল্যানটাই হচ্ছে কন্টিনিউয়াস এই রিসার্চটার মধ্যে থাকা, এবং যেটা আমরা শুরু করেছি বৃষ্টিতে আর জল নিয়ে থেকে। আচ্ছা, নামটা কেন এরকম হলো, বৃষ্টিতে আর জল দিয়ে? আচ্ছা, আমি যদি বলি রাস্তায় কোনো গাড়ি নেই, আপনার কি মনে হবে না দেশে একটা যুদ্ধ চলছে? তাই তো, আচ্ছা, এভাবে right, তো তো ভাবি। এভাবে তো ভেবে দেখিনি। আমরা যদি বলি যে বাড়িতে মানুষ নাই? বাড়িতে কোনো মানুষ নেই, যুদ্ধ একটা শুরু হয়েছে, শূন্যতা, পালা গেছে সব। একটা শূন্যতা। তাই তো, Right. হ্যাঁ, তার মানে বৃষ্টিতে আর জল নেই। কোথাও খাখা আমি করতেছে তো সব। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, একটু ভাবুন না, আপনি দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে, কিন্তু আপনার গায়ে এক ফোঁটা পানি পড়ছে না, আপনি ভিজতে পারছেন না। তার মানে আমাদের শিল্পে, ঠিক একটা শিল্পে বলবো বিয়োগান্তক না, মেসেজ এটা। মানে আমাদের চর্চায়, আমাদের বিনোদন চর্চায় আমরা সিনেমা করছি, নাটক করছি, সব করছি, কিন্তু সেখানে হয়তো যা থাকার কথা তা নেই। স্ক্রিপ্ট রাইটার এন্ড হিরো, মানে কোথাও সুরে বাসি বাজতেছে না, এই টাইপের ব্যাপার, রাইট? কোথাও সুরে বাসি বাচ্চার, ভেরি রাইট, ভেরি রাইট। নেওয়া যায়, আমাকে নেওয়া যায়। হ্যাঁ, অন্তত অবশ্যই, স্ক্রিপ্ট রাইটার হিসেবে নেওয়া যায়। Your assist, অবশ্যই। to assist you. No. To closing remarks from you, hero and director. আচ্ছা, বৃষ্টিতে আর জল নেই। হ্যাঁ, একবার ভাবেন তো, ভাবি, একটা সময় যখন বৃষ্টি হতো কতটা পিওর বৃষ্টি আমরা পেতাম। এখন সিরিয়াসলি কিন্তু বৃষ্টি পড়ছে, সে বৃষ্টির পানি আমরা খেতেও পারতাম। Right. এখন কি সেটা আমরা পারি? ছোটবেলা তাই করতাম। না, বৃষ্টির পানি কি আসলে আমরা এখন সেটা পাই? ওরকম পিওর পিউরিফাইড বৃষ্টি কি হয়? সায়েন্টিফিক কথা বললাম, বাকি কথা নাই বললাম। তার মানে আমাদের বাতাসে এখন কত মানে Terrible. বিষাক্ত জীবাণু আছে।
ঠিক সেরকম আমাদের জীবনেও কিন্তু অনেক বেশি বিষাক্ত হয়ে যাচ্ছে, অনেকগুলো ইস্যুস আমাদের সুন্দর জীবনটাকে এলোমেলো করে দিচ্ছে। জি প্লিজ কন্টিনিউ চলছে এটা আমাদের জীবনে। তো ওভাবে তো আমরা বলতেই পারি বৃষ্টিতে আসলে জল নেই, মানুষের জীবনে ভালোবাসা নাই। আমি আপনি পাশাপাশি বসে আছি, ফোন টিপছি, কথা বলছি না, আমরা ভালো আছি, আমরা একসাথে খাচ্ছি, কিন্তু আপনার দিকে তাকিয়ে কথা বলার সময় আমার নেই, কিন্তু আমার সব চলছে। কিন্তু একটা সময় এমন ছিল না, আমরা ডাইনিং টেবিলে বসে ছেলেবেলার কথা বলছি, ডাইনিং টেবিলে বসে আমরা সবার সাথে কথা বলতে ভাত খেতে। স্কুল লাইফের বন্ধুকে অনেক দিন পরে দেখেছি, 1 মিনিট কথা হয়েছে, সেকেন্ড টাইম আমরা দুজনেই ফোন নিয়ে বিজি, কি বলবো আমরা জানি না। সেটা আমাদের মধ্যেও হয় মাঝে মধ্যে। ভাইয়া একটু আগে সতীনের কথা বলছিলেন, সতীনকে কিন্তু বাসায় রেখে এসেছি। আমার ল্যাপটপের কথা বলছে, কথা বলছে। আরেকটা জিনিস অ্যাড করে, ওই যে বৃষ্টিতে আর জল নিয়ে সাথে এটা খুব রিলেট করবে, গোলাপের গন্ধ নেই। 20 বছর আগে যখন বর্ষাকালে আপনার বাড়ির কাছে গোলাপ ফুটতো, আপনার পুরো বাড়িতে গন্ধে ভরে যেত। আর এখন কিন্তু গোলাপের গন্ধটা পাওয়া যায় একটা টিনের কৌটায়, আপনি ওই এসির সামনে স্প্রে করে দেন, পুরো ঘর গোলাপে ভরে যাচ্ছে। কিন্তু ওই আবেদন কি মিলবে? ওই আবেদন তো মিলছে না। এবং গোলাপে কিন্তু গন্ধ নেই, আপনি দোকান থেকে গোলাপ কিনে তার ভিতর ডুবে যান, গন্ধ পাবেন না। সো স্ক্রিপ্ট রাইটার, হিরো অ্যান্ড হিরোইন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছে। আমরা শুধু শুনতেছিলাম বৃষ্টিতে জল নাই, বাট এটাতে যে এত ব্যাপক অর্থে আমাদের পেছনটাকে জ্বর ধরে টান মারলো, এটা টের পাইনি। আর সব কথার শেষ কথা এটাই, ইলিশ মাছে আগের মতো গন্ধ নাই, সময় উপযোগী ইলিশ মাছে গন্ধ নাই। তারপরে পাগল হয়ে থাকে, মামাতে যাবো ইলিশ খেতে প্রোগ্রাম শেষ করে, তারপরে পাগল হয়ে থাকে কলকাতার মানুষগুলো আমাদের ইলিশের জন্য। ওদের ইলিশে তো একেবারেই গন্ধ নাই, আমাদের যা একটু গন্ধ আছে সেই গন্ধটা পাওয়ার জন্য পাগল হয়ে থাকে। গুরু, অনুষ্ঠান শেষের দিকে জি স্যার, অনুষ্ঠান শেষ করে তো ইলিশ খেতে যাচ্ছি স্যার। মাওয়া ঘাটে। হোয়াটএভার ইট, নায়ক নায়িকা এরকম দুজন হিরো থাকলে যেখানে বলবো চোখ বন্ধ করে দৌড় দিব। ওকে, অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা বিদায় নিব। তার আগ মুহূর্তে আরেক দফায় কৃতজ্ঞতা জানাতে চাই যারা সুস্থ ধারার